কারীম, আম্মা বাদ। আজকের এই ওয়াজ মাহফিলে উপস্থিত বরেণ্য ইসলামী চিন্তাবিদগণ, ইসলামিক আলোচকবৃন্দ, উপস্থিত আলেম ওলামারা এবং এই গ্রামের দিনদার মুসলিম ভাইরা, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ 15 বছর পর এটা হলো আমার পৈতৃক ভিটা, পৈতৃক গ্রাম, আমার জন্মস্থান। এই গ্রামেই আমার জন্ম, এই গ্রামেই আমার শৈশব কৈশোর কেটেছে। এই গ্রামের একটা ওয়াজ মাহফিলে আজ থেকে বছর 4 আগে 2020-21 হবে সম্ভবত, আমাকে প্রধান অতিথি করা হয়েছিল। যেই দিন ওয়াজ মাহফিলটা অনুষ্ঠিত হবে সেই দিন সকাল থেকেই আমাকে থানার ওসি সাহেব ফোন করতে থাকলো, ভাই আপনি না গেলে অনেক ভালো হয়। আচ্ছা, আমি না গেলে কি ভালো হয়, আমি গেলে কি অসুবিধা হয়? ভাই আমার সাথে আপনি যদি বেশি পেশান আমি তো সব উত্তর দিতে পারুম না, আপনি গেলে বোধহয় ওয়াজটা হবে না। তো এত অনাকাঙ্ক্ষিত, এত অপান্ত লোক হয়ে গেলাম যে আমি আসলে ওয়াজটা হবে না। পরে চিন্তা করে দেখলাম যে আমার গ্রামবাসী, আমার এলাকার মানুষ, আমার মহল্লার মানুষ একটা ওয়াজ করবে, সেখানে আমি গেলে যদি ওয়াজটা করতে না পারে তাহলে আমার না যাওয়াই ভালো। আমি আসি নাই, ওয়াজ হয়েছে। আমি আসলে হয়তো ওয়াজটা করা যেত না। এত চমৎকার একটা ইসলামিক জলসায় বক্তব্য রাখবার মতো সুযোগ, কিংবা আপনাদের সাথে দেখা করবার, কথা বলবার, আপনাদের সাথে ভাব বিনিময় করবার সুযোগ আমাদের গত 15 বছরও ছিল না। মহান রাব্বুল আলামিন এই যে 15 বছর পর আমাদেরকে নতুন করে সুযোগ করে দিয়েছেন, এটা কে দিয়েছেন? আল্লাহ। সুতরাং যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হবে না? সকলে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটা রাজনৈতিক দল করি, আমাদেরকে না হয় মামলা দিলেন, হামলা করলেন, নিপীড়ন করলেন, নির্যাতন করলেন, এটা না হয় মেনেই নিলাম। কিন্তু গত 15 বছর এই রাষ্ট্রে, এই দেশে আলেম ওলামাদের উপর দিয়ে একটা নিপীড়ন, নির্যাতন বয়ে গেছে। এটা কি দেখছেন আপনারা? আপনারা জানেন এগুলো? জানেন? আলেম ওলামাদের উপর একটা টর্নেডো বয়ে গেছে এই দেশে গত 15 বছর। দেশে কোথাও ইসলামী জলসা করতে হলে, ওয়াজ মাহফিল করতে হলে পারমিশন নিতে হইতো, অনুমতি নিতে হইতো। আজকে যে আপনারা জলসা করতেছেন, কোথাও অনুমতি নিতে হয়েছে? হ্যাঁ, অনুমতি নিতে হয় নাই। তাহলে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, যে কথাটা এদেশের ছাত্র সমাজ বলে, ছাত্র জনতা বলে, তাহলে কথাটা সত্য। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আপনাদের ওয়াজ মাহফিল করতে কোথাও থেকে অনুমতি নিতে হয় নাই, পারমিশন নিতে হয় নাই, কোথাও আবেদন করতে হয় নাই। বাংলাদেশে অনেক ওয়াজ মাহফিলে গত 15 বছর নিষেধাজ্ঞা জারি হয়েছে, ওয়াজ মাহফিল করতে দেয় নাই। ওয়াজ মাহফিলের উপর 144 ধারা জারি হয়েছে না? বর্তমানে হয় কোথাও? ওয়াজ মাহফিল করতে কোনো সমস্যা হয়? আচ্ছা, গত 15 বছর এই যে দাড়ি টুপি রেখে আপনারা যারা মুসলমানদের সুন্নতি চেহারার কি নমুনা, কি দাড়ি থাকতে হবে। এখন এই দাড়ি টুপির উপর একটা বিরাট নিষেধাজ্ঞা ছিল গত 15 বছর। মনে হয় যেন দাড়ি টুপি রাখলে সে জঙ্গি, সে রাজাকার, এই খেতাব, এই ট্যাগ তাদেরকে লাগিয়ে দেওয়া হতো। সুতরাং দাড়ি টুপিও নিরাপদ ছিল না, দেশের মানুষ তো নিরাপদ ছিলই না, দাড়ি টুপিও যেন একটা নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই অবস্থা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে না? সুতরাং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে, বারবার শুকরিয়া আদায় করতে হবে। সবশেষে আমরা বর্তমানে এই পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্রের মধ্যে যে একটা পরিবর্তন আসছে,
এই পরিবর্তিত পরিস্থিতিতে এদেশের ছাত্র জনতা নতুন করে স্বপ্ন দেখা শুরু করছে যে বাংলাদেশকে একটা আধুনিক রাষ্ট্র দেশ হিসাবে দেখতে চায়, বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসাবে দেখতে চায়, বাংলাদেশকে একটা বৈষম্যহীন রাষ্ট্র হিসাবে দেখতে চায়, বাংলাদেশকে একটা ন্যায় বিচারের রাষ্ট্রে দেখতে চায়, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। এগুলি করতে হলে কি করতে হবে? আগে আওয়ামী লীগের লোকজন বা যারা ক্ষমতায় ছিল তারা অত্যাচার নির্যাতন করছে, এখন আমাদের দলের এরা করবো নাকি? করবো? হ্যাঁ, তাহলে কি নতুন বাংলাদেশ হইব? হ্যাঁ, বাংলাদেশে পরিবর্তন আসলো? সুতরাং আমার দলের যারা নেতা কর্মী আছেন তাদের প্রতি আমার আবেদন, আমার নির্দেশ, তোমাদের নিজেদের মধ্যে নিজেদের চাল চলনে, আচার আচরণে, কথাবার্তায় পরিবর্তন আনতে হবে। তা না হলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা যে আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা যে সমাজ নির্মাণের যে স্বপ্ন দেখি, সে স্বপ্ন বাস্তবে রূপদান করা সম্ভব নয়। সে স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে সর্বপ্রথম নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে, আমূল পরিবর্তন আনতে হবে। তা নাহলে সমাজের যারা নেতৃত্ব দিবে তারা যদি নানাবিধ অপকর্মের সাথে, সামাজিক অপকর্মের সাথে জড়িত থাকে, তাহলে সমাজের নেতৃত্ব তাদের দ্বারা সম্ভব নয়। সমাজের নেতৃত্ব দিতে হলে নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে, নিজেদেরকে সর্বপ্রথম সংশোধন করতে হবে। আর আমাদের সমাজের যে দুটো ব্যাধি, যে ব্যাধির কারণে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, সমাজের মধ্যে মরণ ব্যাধি, যে মরণ সবল, যে নেশা, যে মাদক থেকে সমাজকে মুক্ত করতে হবে। এটার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে জিহাদ ঘোষণা করতে হবে। তা নাহলে আমাদের যুব সমাজ, কিশোর সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এই যুব সমাজরাই, এই কিশোররাই একদিন এই সমাজের, এই রাষ্ট্রের নেতৃত্ব দিবে। তারা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার। সুতরাং রাষ্ট্রের ভবিষ্যতের জন্যই তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনতে হলে আপনার তিনটা সন্তান, একটা ডাক্তার, একটা উকিল, একটা ম্যাজিস্ট্রেট, আর একটা কি নেশা করে, আপনার সংসারে শান্তি নেই। একটি সংসারের যদি একটি সন্তান নেশাগ্রস্ত হয়, সেই সংসারে কোনো সুখ শান্তি থাকতে পারে না। আপনারা নিশ্চয়ই আপনাদের চতুর্দিকে তাকালে এটা লক্ষ্য করে থাকবেন। আর আপনাদের সকলের শিশু সন্তান রয়েছে যারা স্কুল কলেজে পড়াশোনা করে। আরেকটি বিষয় আছে, আমাদের কিশোর সমাজ, যুব সমাজ ধ্বংস হওয়ার পিছনে আরো কঠিন একটি বিষয় আছে, মোবাইলে আসক্তি। একটা ছেলে বা একটা মেয়ে, যে ছাত্র, সে যদি দিনে 10 ঘন্টা 8 ঘন্টা মোবাইলে ব্যস্ত থাকে, গেম খেলা নিয়ে ব্যস্ত থাকে, টিকটক নিয়ে ব্যস্ত থাকে, তাহলে তার দ্বারা কি হবে? তার দ্বারা ভালো কোনো ফলাফল সম্ভব? সুতরাং আপনারা যারা গার্জিয়ান আছেন, যারা অভিভাবক আছেন, আপনাদের সন্তানের দিকে আপনাদের দৃষ্টি দিতে হবে। সর্বপ্রথম আপনার প্রথম দায়িত্ব হলো আপনার সন্তানকে সঠিক পথে, ন্যায়ের পথে, সত্যের পথে, সুন্দর পথে পরিচালিত করা। এটা হলো প্রথম প্রাথমিক কাজ। তারপরে হলো আপনাদের সামাজিক দায়িত্ব, আপনার উপর সমাজের দিকে খেয়াল রাখবেন।